গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গলালনা। আমি দেবলীনা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এটা কোনো ডেইলি ব্লগ নয়, এটা কোনো রেসিপি ব্লগ নয়। থাম্বনেল দেখে তো নিশ্চয়ই অনেকেই একটু কনফিউজড যে এটা কি রকম ব্লগ বা আমি কি শেয়ার করতে চলেছি। তো বেশি কথা আমি বাড়াবো না, বেশি কথা না বাড়িয়ে আমি আমার মূল টপিকে চলে যাব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমরা কারা কারা মিমি অলরেডি দেখে নিয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কেমন লাগলো মিমি সিনেমাটা সেটা অবশ্যই জানিও। আমি কালকে দেখলাম আর আমার তো দুর্ধর্ষ লেগেছে। বেশ অন্যরকম একটা স্টোরি লাইন, অনেকদিন পর একটা ভালো লাগা একটা সিনেমা দেখলাম। দেখতে দেখতেই আমি ঠিক করে ফেললাম যে আজকে মানে নেক্সট ডে আমি এটার উপরেই একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে অনেকদিন ধরেই আছো বা অনেকদিন ধরেই আমার ব্লগগুলো দেখছো তারা অনেকেই জানো যে আমার দিদির প্রেগনেন্সিকে ঘিরে কিছু একটা প্রবলেম হয়েছিল, যেটা আমি এর আগেও বলেছিলাম। আমি বেশ কিছুদিন ব্লগও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। আমি তোমাদেরকে বলেও ছিলাম যে আমি কখনো সুযোগ সময় পেলে পরের দিকে শেয়ার করব যে কি হয়েছিল, কেন আমি ব্লগ দিলাম না, বা কেন আমার মায়ের ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল, মাও গেলেন না ব্যাঙ্গালোর। তো কি ব্যাপারগুলো হয়েছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব বলেছি, কিন্তু কখনো করিনি। তো আজকে কালকে সিনেমাটা দেখতে দেখতে ভাবলাম যে এটাই হচ্ছে হাই টাইম তোমাদের সাথে এটা শেয়ার করার। তো ব্যাপারটা এবার তোমাদেরকে বলি, কারণ কি এই সিনেমাটা যেহেতু বেরিয়েছে অনেকেই দেখে নিয়েছো, 80% লোকই মনে হয় দেখে নিয়েছো, তাই ব্যাপারটা রিলেট করতে একটু সুবিধে হবে। না হলে আমি যদি এমনি এমনি বলতাম, আমি তো জানতামই না এরকম কোনো সিনেমা বেরোবে বলে, বাট আমি যদি এমনি এমনি বলতাম তোমরা হয়তো বুঝতে কিন্তু অতটা হয়তো ফিল করতে না। কিন্তু এখন আমি বললে পরে তোমরা একটু হলেও ব্যাপারটাকে রিলেট করতে পারবে, প্লাস ফিল করতে পারবে। তো মিমি সিনেমাটা যারা দেখেছো তারা তো দেখলেই যে মিমি হচ্ছে একটা সারোগেট মাদার, যার কিনা টাকার প্রয়োজন ছিল। তো টাকার জন্যই সে এই স্টেপটা নিয়েছে, এবং একদিকে একজনের টাকার প্রয়োজন ছিল, আর একদিকে একটা কাপলের বাচ্চার প্রয়োজন ছিল। ফরেন থেকে তারা এসেছিলেন, একটা বাচ্চা তাদের খুব দরকার ছিল, তো তাই জন্য সারোগেট মাদার করা হয় মিমিকে। বাট তারা তাদের বাচ্চাটা না নিয়েই দেশ ছেড়ে মানে তাদের দেশে ফিরে গেল। কেন নিল না? নাকি ডাক্তার যখন থরো চেক আপ করছিল মিমির, তখন ডক্টর বলল যে মিমির বেবির মধ্যে ডাউন সিনড্রোম দেখা দিয়েছে। তো ব্যাপারটা সম্বন্ধে ওরা কিছু না জেনে না বুঝে চলে গেল, আর মিমির সাথে কোনো কমিউনিকেট করলো না, কোনো কানেকশন রাখলো না। তো ফাইনালি মিমি বাচ্চাটাকে জন্ম দিল এবং নর্মাল বেবিরই জন্ম দিল। তো বাচ্চা মিমির কাছে থেকে গেল। তো এই ছিল মিমি গল্পের স্টোরি লাইন। বাট এই গল্পের সাথে বা এই ডাউন সিনড্রোম এই ব্যাপারটা, বেবির মধ্যে যে ডাউন সিনড্রোম দেখা দিয়েছে তারপরে কি করে নর্মাল হয়ে গেল, এই ব্যাপারটার সাথেই আমার দিদির প্রেগনেন্সির কিছুটা মিল আছে, এবং সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। মনে হয় আমার যদি এই ভিডিওটা ইউটিউবে থাকে তাহলে অনেক অনেক মায়ের হেল্প হবে। আমি জানি না কত জনের কাছে ভিডিওটা পৌঁছবে, আদৌ পৌঁছবে কিনা। তবে আমার মনে হয় আমরা যে স্টেজটা থেকে এসছি, আমরা মানে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুব একটা খারাপ স্টেজ থেকে এসছি। তো ওই স্টেজের মধ্যে কেউ না কেউ তো পড়ছেন, রোজই পড়ছেন। তো সেই রকম কোনো একটা পরিবারের কাছেও যদি আমার এই ভিডিওটা যায়, আমার মনে হয় একটু হলেও তাসাল্লি হবে তাদের কাছে। প্লাস আমার মনে হয় না ইউটিউবে এই বাংলাতে বিশেষ করে এরকম কোনো ভিডিও আছে বলে। তো হয়তো বা আমি প্রথম শেয়ার করবো এরকম, জানি না, আমি বলতে পারবো না যদিও বা, কারণ কি আমি তো সেভাবে কিছু পাইনি। তো যাই হোক, তো চলো সেই ব্যাপারটা শেয়ার করা যাক। আর সব থেকে বড় কথা, যারা নতুন মা হবে বা নতুন মা হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের মানে বিস্তর একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয় বা হবে। কেন কি আমি নিজেই সেটা দেখতে পাচ্ছি আমার বাড়ির ক্যান্ডিডেটকে দিয়েই। তো সেই সমস্ত মায়েদের জন্য আমার এই ভিডিওটা অনেকটাই হেল্প করবে। তো চলো ব্যাপারটা নিয়ে এবার বলা যাক। তো প্রেগনেন্সিতে 30 অ্যাবাভ যখন এজ হয়ে যাচ্ছে তোমার, তখন একটা টেস্ট করাতে ডক্টর বলেন, মানে করিয়ে থাকেন। সেটা হচ্ছে ডাবল মার্কার টেস্ট। তো এই ডাবল মার্কার টেস্টে হয়টা কি? এই টেস্টের হয়, আমি পুরো ইন ডিটেল একদম ডাক্তারি ভাষা, আমি তো ডক্টর নই, তো ডাক্তারি ভাষায় তোমাদেরকে আমি হয়তো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো না, কিন্তু আমি একটা তোমাদের জাস্ট ডাউট ক্লিয়ার করতে পারবো। তো সেই ব্যাপারটাই আমি শেয়ার করছি। তো ডাবল মার্কার টেস্টে হয়টা কি, তোমার ব্লাড নিয়েই টেস্টটা হবে। এটা হচ্ছে বেবির কোনো রকম কোনো ডাউন সিনড্রোম আছে কিনা, মানে মানসিক বিকাশ, বুদ্ধি বিকাশ, এই যে
প্রবলেমগুলো হয় না, ডাউন সিনড্রোমের যে সমস্ত প্রবলেম হয় সেইগুলো টেস্টের জন্যই করা হয় ডাবল মার্কার টেস্ট। এই টেস্টটা হচ্ছে ব্লাড নিয়েই হবে এবং এই টেস্টের যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু এরকমই আসবে না যে হ্যাঁ তোমার বেবি ডাউন সিনড্রোম হলো, যেটা মিমি সিনেমাতে যেটা দেখিয়েছে যে বলেছে যে ডাউন সিনড্রোম আছে বাচ্চার, এটুকু বলে দিয়েছে, কিন্তু ব্যাপারটা ওই রকম নয়। এবং মিমি সিনেমাতে একটু মানে জল মিশিয়ে দিয়েছে গল্পটার মধ্যে ওই জায়গাটায়। তো ওই ব্যাপারটা হচ্ছে কি, এই যে প্রথম যে টেস্টটা হবে সেটা হচ্ছে ডাবল মার্কার টেস্ট এবং এই টেস্টের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে তোমার রেশিওতে আসবে। কখনো তোমাকে 100%, 80%, 90% এইরকম বলবে না, একটা রেশিও বলবে যে তোমার প্রবাবিলিটি আছে এটা হওয়ার, ওই রেশিও কতটা প্রবাবিলিটি আছে ওই রেশিওটা বলে দেবে এবং ওটাতে তোমার রেজাল্টটা আসবে মিডিয়াম টু হাই। সাপোজ তোমার মিডিয়াম রেজাল্ট এলো তাহলে তোমার কোনো চিন্তাই নেই, তোমার সমস্ত কিছু ওকে আছে। বাট যখন তোমার হাইয়ের দিকে, যদি তোমার রিস্ক ফ্যাক্টর হাই বা মিডিয়ামের থেকে বেশি থাকে, সেরকম যদি কোনো রেশিও থাকে, ওদের যে রেশিওটা আছে ওই রেশিওটা যদি হাইয়ের দিকে থাকে তাহলে তোমাকে ওই টেস্টটার পর আবার টেস্ট করাতে হবে। পরের টেস্টটা হচ্ছে ট্রিপল মার্কার টেস্ট। এই টেস্টটাতেও কিন্তু কোনো ডক্টর তোমায় কনফার্ম করবে না, এগুলো সবটাই কিন্তু রেশিও, মানে রেশিওটা তোমাকে জানানো হবে যে প্রবাবিলিটি, কতটা প্রবাবিলিটি আছে তোমার বেবির ডাউন সিনড্রোম হওয়ার। ট্রিপল মার্কার টেস্টে যদি তোমার লো রেশিও থাকে তাহলে তুমি তো হয়েই গেল, তোমার আর কোনো রিস্ক ফ্যাক্টর নেই, তোমাকে টেস্ট করতে হবে না, তোমার সমস্ত কিছু ওকে আছে, বেবিও ভালো আছে। বাট ট্রিপল মার্কার টেস্টে যদি রেশিও বেশি থাকে বা প্রবাবিলিটি থাকে তো আবার তোমাকে নেক্সট করতে হবে, টেস্ট করাতে হবে। আর এই ট্রিপল মার্কার টেস্টের হচ্ছে মোটামুটি 4000 টাকার মতো পড়ে যায়। এইগুলো কিন্তু সমস্তই হয় 30 অ্যাবাবে। আমি 30 অ্যাবাব এজের কথা বলছি, তার মানে এই নয় যে 30 নিচে হয় না, সেটা নিয়ে আমি পরে আসছি। তো তারপর মানে ট্রিপল মার্কার টেস্টের পর যেটা আসে দুটো টেস্ট, একটা হচ্ছে কোয়াড্রেবল মার্কার আর একটা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস। তো এই দুটো টেস্টের মধ্যে অ্যামনিওসেন্টেসিসটা হচ্ছে একটু মানে এক্সপেন্সিভ, 30,000 টাকার মতো লেগে যায়, প্লাস একটু রিস্ক ফ্যাক্টরও আছে। মানে এগুলো তো বাকিগুলো তো আমি সব বলছি ব্লাড নিয়ে, বাট অ্যামনিওসেন্টেসিস এই টেস্টটা কিন্তু অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে হবে। অ্যামনিওটিক ফ্লুইডটা কি জিনিস? সেটা হচ্ছে বেবি মায়ের পেটে যে জলটার মধ্যে দিয়ে আছে না, যে জলের মধ্যে থাকে, ওই জলটা সিরিঞ্জ দিয়ে নিয়ে ওই জলটা নিয়ে টেস্ট হবে। বুঝতে পারছো কতটা প্যাথেটিক বা কতটা পেইনফুল একটা মায়ের জন্য, অনেকটাই পেইনফুল এবং অনেকটাই কষ্টের। এবং শুধুমাত্র এইটুকুতেই শান্ত নয়, এই টেস্টটা কিন্তু খুব রিস্কের টেস্ট। মানে এই টেস্টটা যদি খুব ভালো জায়গা থেকে তুমি না করাও তাহলে এই টেস্টটা করাতে গিয়েই বেবি নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে সেই রকম একটা খতরনাক টেস্ট। তো এই টেস্টটা কখন করায় না, যখন তুমি শিওর হতে চাও, একদম 100% শিওর হবে যে তোমার বেবির কোনো রকম কোনো সিনড্রোম আছে না নেই। যদি তুমি মেন্টালি স্ট্রং থেকে এটা জানতে চাও তাহলে তোমাকে অবশ্যই অ্যামনিওসেন্টেসিসটা করাতে হবে। আর যদি কোয়াড্রেবল যেটা আগে আছে এটাও তুমি করাতে পারো, এটাও সেম তোমাকে রেশিও টেস্ট দেবে। আগে যেমন দুটো হলো ডাবল মার্কার ট্রিপল মার্কার, ঠিক সেম ভাবে কোয়াড্রেবল মার্কারেও কিন্তু ওটাও রেশিও চেক হবে এবং ওখানেও 80% রেজাল্ট আসবে। তোমার হতেই পারে এক্সেপশনাল, তুমি ওখানে হয়তো ভালো এলো, বাট হতে পারে বেবির মানে জন্মানোর পর কোনো রকম কোনো সিনড্রোম দেখা দিল, কারণ ওখানে কিন্তু 100% গ্যারেন্টি তুমি পাচ্ছ না। তো বাকি যে টেস্টগুলো ডাবল মার্কার, ট্রিপল মার্কার, কোয়াড্রেবল, এগুলো সবই হচ্ছে জাস্ট অ্যাকিউরেসিটাকে বাড়াবে। মানে যত তুমি টেস্টগুলো করবে তত তোমার ওই বেবির ডাউন সিনড্রোম আছে কিনা এর অ্যাকিউরেসিটা জানতে পারবে। বাট অ্যামনিওসেন্টেসিসটা কিন্তু কোনো রকম কোনো তোমার অ্যাকিউরেসি টেস্ট না, ওটা কিন্তু 100% রেজাল্ট দেবে। তো আমার দিদির এবার কি হয়েছিল সেইটা আমি তোমাদেরকে বলি। তো আমার দিদির হয়েছিল কি, ফার্স্ট যেটা টেস্টটা ডাবল মার্কার টেস্ট, ওই টেস্টে দিদির রেশিওটা একটু বেশির দিকে ছিল। মানে তোমার এগুলো তো তোমার সব রেশিও টেস্ট, তো ওটাতে মিডিয়াম রেশিওর আসেনি। ডক্টর বললেন যে এতে ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু 30 অ্যাবাভ এজ হয়ে গেছে, তো এটাতে হচ্ছে তোমার এরকম ফার্স্ট ডাবল মার্কার টেস্টে রিস্ক ফ্যাক্টর মিডিয়ামের বেশি দেখায়, বাট নেক্সট যখন তুমি করবে ট্রিপল মার্কার ওখানে তোমার রিপোর্ট ঠিক এসে যাবে, তো ওটা করিয়ে নাও। তো
তো ভালো কথা, আমাদের তো এই ব্যাপারগুলো সম্বন্ধে একটু আইডিয়া ছিল না। ডক্টর বলেছে পরে ট্রিপল মার্কার টেস্ট হবে এবং নর্মালি হবে, অত মাথাতেই নেই যে কিছু বিপদ আসতে পারে বা এরপর অনেক কিছু আসবে। ট্রিপল মার্কার টেস্টটা হলো এবং ওইখানেই এসে গেল হাই রিস্ক। হাই রিস্ক যখনই এসে গেল তখনই ডক্টর বললেন যে হাই রিস্ক এটা কিন্তু সবার আসে না, খুব কম জনেরই হাই রিস্ক আসে। মাথাটা তো গেল সবার খারাপ হয়ে এবং দিদি তো একদমই আপসেট হয়ে গেল। হাই রিস্ক মানে কিন্তু যে একদমই মানে বেবি যে ডাউন সিনড্রোম হয়ে গেছে তা কিন্তু নয়। আমি ওই যে বললাম এটা রেশিও টেস্ট, তাই এটা কিন্তু একটা রেশিও। ডক্টর তখনও বললেন যে ঘাবড়ানোর কিছু নেই, এগুলো কম জনেরই আসে হাই রিস্ক। তবে এরপর দুটো টেস্ট আছে, কোয়াড্রেবল টেস্ট আর অ্যামনিওসেন্টেসিস, যেটা আমি তোমাদেরকে বললাম। তো ডক্টর কিন্তু কখনোই তোমার ওপর প্রেশার দেবেন না, ঠিক আছে? জানি না ওয়েস্ট বেঙ্গলের ডক্টর কি করেন, বাট ব্যাঙ্গালোরে ওর যে ডক্টর ছিলেন কিন্তু কোনো রকম কোনো প্রেশার দেননি যে তোমাকে অ্যামনিওসেন্টেসিসটাই করাতে হবে। উনি বারবার বলেছেন যে তুমি দুটো টেস্ট আছে, একটা কোয়াড্রেবল, এটাও রেশিও টেস্ট হবে, তুমি এখানেও তোমার রেশিওটাই তুমি জানতে পারবে, রিস্ক কতটা সেটাই জানতে পারবে। আর তুমি যদি স্ট্রং হও মেন্টালি, তুমি যদি বলো যে না আমি একদমই জেনে নেব যে বাচ্চার ডাউন সিনড্রোম আছে কিনা, তো তখন তুমি অ্যামনিওসেন্টেসিস করাতে পারো। আর অ্যামনিওসেন্টেসিসটা কিন্তু এইরকমই একটু রিস্কের টেস্ট। এই প্রবলেম হতে পারে, ডক্টর সবটাই বলেন এবং ডক্টর সবটাই মা বাবার ওপর ছেড়ে দিলেন, মানে হবু মা বাবার ওপরই ছেড়ে দিলেন যে তোমরা যেটা বলবে সেটাই করানো হবে। তো দিদি তো প্রচুর আপসেট হয়ে পড়েছিল। আমার বাড়িতে সবাই মানে যাকে বলে নাওয়া খাওয়া বন্ধ অবস্থা, মানে কি হবে, কেন কি এটা যদি ডাউন সিনড্রোম হয় তাহলে কিন্তু একটা বাচ্চাকে, ডাউন সিনড্রোম মানে অনেকটাই কিন্তু মস্তিষ্ক বিকলাঙ্গ, তো সেই বাচ্চাকে যদি তুমি জন্ম দাও সেই বাচ্চারও কিন্তু সারা জীবনের একটা কষ্ট এবং মা বাবারও কিন্তু সারা জীবন ধরে মা বাবাকে কিন্তু সেই কষ্টটা পেতে হবে। তুমি একটা বাচ্চাকে তো সুস্থ জীবন দিতে পারবে না। তো বর্তমানে কি করা হয়, এই টেস্টগুলোর মাধ্যমে যদি কারোর ডাউন সিনড্রোম ধরা পড়ে একদম পাক্কা মানে ফাইনাল, এমন নয় যে মিমিতে ওটা রেশিও বলে দিয়েছে ওরা পালিয়ে গেছে, এই ব্যাপারটা নয়। যদি তুমি একদম শিওর হয়ে যাও তো ডাউন সিনড্রোম হচ্ছে, তখন ম্যাক্সিমাম করেন কি বাচ্চাটাকে অ্যাবর্শন করে দেয়। এই টেস্টের জন্য উপযুক্ত সময় হচ্ছে 4 মাস, 4 থেকে 5 মাসের মধ্যে তুমি যদি করাও তাহলে মানে তুমি ঠিকঠাক ভাবে ডিসিশনটা নিতে পারবে যে তুমি অ্যাবর্শন করবে কিনা, কিংবা মায়েরও অতটা ক্ষতি হবে না। কিন্তু যদি তুমি 5 মাসের ওপরে যদি করো তখন কিন্তু বেবি অনেকটা বড় হয়ে যাবে, তখন কিন্তু ওটা করাটা ঠিক হবে না এবং মায়েরও অনেক প্রবলেম দেখা দেবে। তো অনেক কিছু ভেবে চিনতে আমরা ডিসিশন নিলাম। দিদিও বললো, দিদিরও মেন্টালি ও তো পুরো আপসেট হয়ে গেছিল, বাট তবুও, কারণ একটা তো যেখানে পরপর দুটো টেস্ট তোমার হাই রিস্ক এসছে রেশিওতে, তো সেখানে থার্ড টেস্টটাতেও যে আসবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। প্লাস এলে তুমি তখনও কিন্তু শিওর হতে পারছো না, যদি না আসে তখনও কিন্তু তুমি শিওর হতে পারছো না, কারণ অলরেডি তোমার দুটো টেস্টে হাই রিস্ক এসছে, মানে তোমার মনের মধ্যে কিন্তু ওই খচখচানিটা থাকবে যে কি হবে বেবি, মানে মা যদি ফ্রি না থাকতে পারে 9 মাস ধরে, মা যদি একটা টেনশনের মধ্যে থাকে তাহলে সেটা কিন্তু বাচ্চার মধ্যে এফেক্ট করবে। তো এই সমস্ত কিছু ভেবে চিনতে আমরা দিদিকে বললাম, প্লাস দিদি নিজের থেকেও ডিসিশন নিল যে ও অ্যামনিওসেন্টেসিস টেস্টটাই করাবে। ফাইনালি ওই টেস্টটা করানো হলো এবং ওই টেস্টের রেজাল্ট যতদিন না আমরা হাতে পাচ্ছিলাম ততদিন আমাদের বাড়িতে নাওয়া খাওয়া সবাই হাসি ঠাট্টা সব ভুলে গেছে এবং ওই টেস্টের রিপোর্ট যতদিন না আসছিল আমিও ব্লগ দিচ্ছিলাম না। তো এই তো ছিল আমার ব্লগ না দেওয়ার কারণ। তো তারপর যখন টেস্টের রিপোর্টটা এলো তো অল ওকে, বেবি একদম ঠিক আছে, বেবি একদম সুস্থ স্বাভাবিক নর্মাল। তো এটা জানার পর যে ফ্রিটা তুমি হতে পারবে সেই ফ্রিটা কিন্তু ওই টেস্টটা না হলে তুমি পারবে না। যারা এরকম ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদেরকে বলবো যে একটু স্ট্রং হন, মন থেকে একটু শক্তি সঞ্চয় করে এই টেস্টটা করিয়ে নিন। তবে এই টেস্টটা করানোর জন্য একটু খোঁজ খবর নিন যে ভালো জায়গা কোনটা, বেটার। একটু পয়সা যাবে কিন্তু সেটা তো লাইফ টাইমের ব্যাপার, তাই না? তাই একটু খোঁজ খবর নিয়ে ভালো জায়গাতে টেস্টটা করান। আর টেস্টটা করালেই যে রিপোর্ট নেগেটিভ আসবে, বাচ্চা ডাউন সিনড্রোম হয়ে গেছে তা নয়। আমি তারপরে আরো অনেক জায়গা থেকে খোঁজ খবর নিয়েছি যখন আমার দিদির এরকম হলো। তারপর তো বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়ে আমি এটুকু জানতে পারলাম যে অ্যামনিওসেন্টেসিস এখন ঘরে ঘরে সবাই করাচ্ছেন, মানে 30 অ্যাবাভ যাদের।
তার মানেই যে বাড়িতে বাড়িতে ডাউন সিনড্রোম দেখা দিচ্ছে তার নয়। ডাউন, এটা হচ্ছে রেয়ার। তোমার কপাল যদি খারাপ হয়, তোমার নসিবে যদি থাকে, তাহলে তোমার এটা হবে, ওটাকে কেউ আটকাতে পারবে না। কারণ একটা বাচ্চা যদি নর্মালি না পৃথিবীতে আসে, তার যে জন্মানোর পর যে স্ট্রাগলটা শুরু হবে, সেটা কিন্তু বাবা মা হয়ে তুমিও ফেস করতে পারবে না। তার সাথে সাথে তুমিও স্ট্রাগল তো করবেই, বাট ওই বাচ্চাটার যে কষ্ট সেটা কিন্তু কেউই নিতে পারবে না। প্লাস আমাদের চারদিকের পরিবেশের যে অবস্থা, এখানে নর্মাল মানুষই সার্ভাইভ করছে কত কষ্ট করে, সেখানে যদি একটা বাচ্চার যদি এরকম প্রবলেম থাকে, তাহলে সে স্ট্রাগল করবে, আর সেই স্ট্রাগলটা শুধুমাত্র তারই হবে, আর সেই কষ্টটা কিন্তু কেউ ভাগও নিতে পারবে না। তারপর আজকালকার ওয়ার্কিং মা বাবা, বাচ্চাকে রেখে দিয়ে কাজ করতে যেতেই হবে, তো অনেক কিছু ব্যাপার আছে। তো সেইগুলোকে ভেবে চিন্তে তুমি ডিসিশনটা নিতে পারবে। তো এই ছিল ব্যাপার। এবার বলি যে মিমিতে কিন্তু ওটা কেন, ওর কিন্তু অনেকটা পেট হয়ে গেছিল। তারপর ডক্টর বললেন, ব্যাপারটা হচ্ছে ওর কিন্তু 30 এজ হয়নি, ওখানে দেখিয়েছে 25 এরকম কিছু এজ হয়েছে। তো 25 যখনই তোমার বিলো 30 হচ্ছে, তখন কিন্তু ডক্টর ওই টেস্টগুলো করায় না। ডক্টর এমনি জাস্ট থরো চেক আপ করায়, থরো রুটিন চেক আপ যেগুলো হয় সেইগুলো করায়। সেইগুলো করাতে গিয়ে ওর ওই রেশিওটা এসছে, বুঝতে পারলে? ওর যদি প্রথম থেকে ওকে যদি ডাবল মার্কার, ট্রিপল মার্কার, কোয়াড্রেবল এইগুলো যদি প্রথম থেকে হতো, তাহলে ওরও জানতে পেরে যেত যে রিস্ক আছে না নেই, বা রেশিও কতটা, কি ব্যাপার। কিন্তু ওর একটা থরো চেক আপে এটা এসছে, কারণ এটা কিন্তু 25, 26 এইরকম এজে কিন্তু এইগুলো ডক্টর বলে না। তুমি যদি নিজের থেকে ডক্টরকে বলো যে ডক্টর আমি এগুলো করাতে চাই, তখন আলাদা ব্যাপার। তো এই হচ্ছে গল্প, এই হচ্ছে ব্যাপার। আর জানি না আমি আজকের এই যেটা শেয়ার করলাম সেটা কতটা গুছিয়ে শেয়ার করতে পারলাম, কতটা তোমাদের হেল্প হলো তাও বুঝতে পারছি না। যদি হেল্প হয়ে থাকে প্লিজ জানিও, আর যদি কিছু জানতে চাও সেটাও জানিও, আমি দিদির থেকে জেনে দরকার হলে ওকেই ক্যামেরার সামনে বসিয়ে দেব। তো এই হচ্ছে আজকে, তাহলে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে আসবো। ততক্ষণের জন্য খুব 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 ভালো থাকো, কারণ ভালো থাকাটা প্রয়োজন তোমার জন্য, সবার জন্য। ভালো থাকো, সবাইকে ভালো রাখো। আর হ্যাঁ, যারা নতুন মা হচ্ছেন, যারা নতুন মা হবেন, তাদেরকে বলি প্লিজ টেনশন না করে, টেনশন তো একটু হবেই, টেনশন না করে ডক্টর যে প্রসেসে বলছেন, যেভাবে বলছেন সেইভাবে স্টেপ বাই স্টেপ টেস্টগুলো করো, মনে একটু শক্তি রাখো, ভগবানের নাম করো, সবই ভালো হবে। তো চলো, টাটা।